প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর। কেমন আছেন? আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি শিরোনাম দেখছি, সেটা হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যের একটা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এটা মনে হয় 2 দিন ব্যাপী। 2 দিন ব্যাপী। গতকালকে হয়েছে একদিন এবং আজকে এটার সমাপনী। তো আপনি এই পুরো অ্যাসাইনমেন্টটা কভার করেছেন, সেখানে গিয়েছেন, নেতাদের সাথে কথা বলেছেন এবং সবার বক্তব্য শুনেছেন। আপনি আসলেই সেখানে কি দেখলেন? এটার আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, তারা এই 2 দিন ব্যাপী প্রোগ্রামের আয়োজন করেছে। এই আয়োজনের প্রথম দিনে ছিল মানে প্রতিটা অধিবেশন ছিল বিষয়ভিত্তিক, যেমন গতকাল যেটা হয়েছে ঐক্য কোন পথে। বিকালের দিকে যে অধিবেশনটা ছিল সেটা ছিল রক্তের ঋণ এবং ঐক্যের আকাঙ্ক্ষা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। এখানে উপদেষ্টা ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন। কোন উপদেষ্টা ছিলেন? এর মধ্যে নাহিদ ছিলেন সন্ধ্যাবেলা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। উনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি এবং উদ্বোধন করেছেন জুলাই হত্যাকাণ্ডের একটি শহীদ পরিবারের প্রতিনিধি। সেখানে বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বক্তব্য রেখেছেন আদিলুর রহমান, তারপরে হচ্ছে আমাদের যে সৈয়দ রাজিয়ানা আপা, উনি বক্তব্য রেখেছেন, এবং ডক্টর সলিমুল্লাহ খান, বাসুদেব ধর, মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের বেশিরভাগই যে মানে যে বিষয়টা একমত হয়েছে সেটা হলো বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডে তো ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে একটি অভ্যুত্থান ঘটিয়েছে, একটি সরকারকে তারা হঠাৎ বাধ্য করেছে, এবং এখন কেন আবার নতুন করে একটি ঐক্যের আহ্বান মানে তাদের করতে হচ্ছে। ঐক্যের অনেকদিন ধরে ঐক্যের আহ্বান করা হচ্ছে এবং আমরা কিছুদিন আগেও দেখেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখানে অনেক আক্ষেপ প্রকাশ করছে যে আসলে আমরা জাতিগতভাবে, মানে তাদের বক্তব্যটা রিপিট করছি, যে জাতিগতভাবে আমরা দ্বিধাদ্বন্দ্বে না থাকলে, অন্যের কথায় যদি আমরা প্রভাবিত না হই, কোনো ষড়যন্ত্রে আমরা যেন যদি প্রভাবিত না হই, তাহলে তো পুনরায় ঐক্যের প্রয়োজন পড়ে না। তো সেই জন্য এখন নতুন করে ঐক্যের প্রয়োজন পড়েছে, আমরা ঐক্যের আহ্বান করেছি এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার চেষ্টা করেছেন যে তাদের সম্পর্কে বলা হয় যে বিএনপি সংস্কারের পক্ষে না, এটা এই অভিযোগটা তাদেরকে দেয়া হয়, কিন্তু উনি একটা কারেকশন দেওয়ার চেষ্টা করেছে যে আমরা সংস্কারের পক্ষে শুরু থেকেই, তবে সেটা দ্রুত হোক। হ্যাঁ, সংস্কারটা দ্রুত হোক এবং দ্রুত সময় নির্বাচন যদি হয় তাহলে গণতন্ত্র আসলে একটা, উনি বলছেন যেটা প্রধান দরজা হচ্ছে নির্বাচন, গণতন্ত্রের দিকে যাত্রা করার। এবার উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি উনি বলেছেন যে ৭১-এর যে চেতনা, আমরা জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে বলবো, জুলাইয়ের যে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, কিন্তু ৭১-এর চেতনা, এটার যে মাহাত্ম, এটা আমরা যেন ভুলে না যাই। ৭১ মুক্তিযুদ্ধ, এগুলো যেন আমরা ভুলে না যাই, এটা বলছি। এই বার্তাও তিনি দিয়েছেন। এটা বলেছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আর কারা ছিল? অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আজকে এই উল্লেখযোগ্য সেরকম আমরা দেখিনি। এখানে যারা আছে আমাদের যে নাগরিক, এই ছাত্রদের যে একটা কমিটি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন, উনি খুব জোরালো ভাবে এবং দৃঢ় বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে 2টা বিষয় হচ্ছে যে পুনরায় যেন মুজিববাদ এখানে প্রতিষ্ঠিত না হয় এবং কোনো পরিবারতন্ত্র যেন এখানে নেতৃত্ব না দেয়। তো এইটাকে এর কাছাকাছি বক্তব্য পরবর্তীতে এসে একটু মানে রিলেটেড বক্তব্য দিয়েছেন ডক্টর সলিমুল্লাহ খান। তিনি বলেছেন গণতন্ত্র যদি দলে না থাকে, দল যদি গণতান্ত্রিক প্রতিনিধি নির্বাচিত না করতে পারে, তাহলে কোনোভাবেই পরিবারতন্ত্রকে হটানো সম্ভব না। এই বিষয়টা বলার চেষ্টা করছে। সুশীল সমাজের অনেকেই ছিলেন, আর আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি আজকে খুবই একটা নতুন কথা বললেন, আমার কাছে মনে হয়েছে নতুন। সেটা হলো যে উনি ভোটার করার ক্ষেত্রে তরুণ ভোটারের বয়স যেন 17 বছর করা হয়, এই বিষয়ে উনি ব্যক্তিগতভাবে মতামত দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওটার ব্যাখ্যা হচ্ছে এই যে তরুণরা হচ্ছে পরিবর্তনে বিশ্বাসী। তরুণরা যদি সংখ্যায় বেশি হয়, মানে 17 বছর হলে তো ভোটারের সংখ্যাটা অনেক বেড়ে যাবে। তো তারা হচ্ছে একটা পরিবর্তনে বিশ্বাস করবে, নতুন একটা যে সামনে সরকার আসবে তাদের মত দেওয়ার একটা সুযোগ থাকবে। জি, এই জায়গা থেকে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা এরকম একটি প্রস্তাবনা দিয়েছেন। আর এই সংলাপ
যেমন গতকালের যে সংলাপ, সেখানে এক বাক্যে যদি বলেন, সম্ভাবনা কি আসলে আপনি দেখেছেন যে এই ঐক্যের মাধ্যম এখানে সংস্কার একটু নির্বাচন? একটু সূক্ষ্ম বিষয় দেখেছি যে এটা থাকেই বোধহয়, এতগুলি মানুষ কথা বলছে তো একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। যেমন সংস্কারের পক্ষে বললেন, সবাই সংস্কারের পক্ষে কথা বলেছেন। এখানে হচ্ছে নিজ নিজ যে একটা অধিকার, নিজের যে পিছনের যে তাদের তাদের ভূমিকা বেশি ছিল, এক একজন এটা বলার চেষ্টা করেছে। প্রত্যেকটা বেশি রাজনৈতিক দল ছিল না, যারা যারা ছিলেন বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা বলার চেষ্টা করেছেন, তাদের একটা বিরাট ভূমিকা এখানে আছে। এখানে আবার সূক্ষ্মভাবে সবাই বলার চেষ্টা করেছেন যে এখানে বিশেষ করে বিএনপির কথাই যদি বলি, তারা বলেছে যে দীর্ঘ 15-16 বছর ধরেই আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার, হত্যা শিকার হয়েছে, তাদের নেতৃবৃন্দ মামলার শিকার হয়েছে। তারা এই সরকার বিরোধী আন্দোলন, সরকার হটার আন্দোলন দীর্ঘদিন ধরে তারা করে আসছে। আবার ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে ছাত্ররা প্রাণ দিয়েছে এবং প্রাণ দিয়েছে বলেই এবং ছাত্রদের আহ্বানেই আন্দোলন হয়েছে। তো এইভাবে নিজেদের যে ক্রেডিট নেওয়ার এখানে একটা ছিল এবং সূক্ষ্ম এখানে একটা ফারাক ছিল আলোচনা। জি, এবং এখানে এই একটা বিভেদ একটু দেখেছি সূক্ষ্ম। একটু হচ্ছিল। আমি সেটা আপনার কথা স্পষ্ট, এবং আমার মনে হয় যে রিপোর্টেও এই জিনিসগুলো উঠে এসেছে। জি। আমি আর একটি প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হচ্ছে বিএনপি এবং জামাত দুইটা বড় দল বাংলাদেশের এখন বর্তমানে। বিএনপি যেমন, অনেকে আপনি যেমন বললেন যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, এইরকম একটা অভিযোগ তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জামাতের দিকে তাকান, যদি জামাত চায় যে আগে সংস্কার হোক, সংস্কার পরে তারা যৌক্তিক সময়ে তারা নির্বাচন চায়। এই যে দুইটার একটা মত পার্থক্য, এইটা পার্থক্যটা বলতে যেটা আজকে হয়েছে, আজকে শুধুমাত্র মানে নির্বাচনের বিষয়টা জোরালোভাবে এসেছে কিন্তু বিএনপির মহাসচিবের মুখ দিয়ে। জি আর অন্যদের বক্তব্যে সংস্কার এবং ঐক্যের ঐক্যটা বেশি প্রাধান্য পেয়েছে। জি তো, যেটা জামাতের সেক্রেটারি যিনি মিয়া গোলাম পরোয়ার, পড়ুয়ার, উনি উনি বলার চেষ্টা করেছেন এবং আগে ওনারা একই বক্তব্যে আছেন। ওনারা বলেছেন যে সংস্কার শেষে যুক্তির সময় যৌক্তিক নির্বাচন, সময়ে নির্বাচন। এবং বিএনপির মহাসচিব উনি নির্বাচন কবে হবে হতে হবে এই ধরনের আজকে কোনো মানে একটা সীমারেখা দিয়ে দেন নাই। কিন্তু উনি বলেছেন যে নির্বাচনই একমাত্র গণতন্ত্রের পথে যাত্রা করার মানে প্রধান ফটক, উনি এই শব্দের উচ্চারণ করেছিলেন। কিন্তু এরকম অবস্থার পরিপ্রেক্ষিতেও আমরা গত কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরকে একটি বক্তব্যে বলেছিল, যখন প্রধান উপদেষ্টা যখন ওই যে টাইম লাইনটা ঘোষণা করলো ভোটের, নির্বাচনের, যে 25-এর শেষের দিকে, উনি আর কি তখন কিন্তু হ্যাঁ মির্জা ফখরুল ইসলাম একটা প্রতিক্রিয়ায় বলেছিলেন যে জুলাই বিপ্লবে যেভাবে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, নির্বাচনের জন্য আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ মানে তার নামতে হবে। একটা এরকম শঙ্কা ছিল যে আসলে নির্বাচনটাকে নিয়ে কোনো ধরনের ভেদরগত কোনো এবং রাজনীতি হচ্ছে কিনা, এবং কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হচ্ছে কারণ কিনা। এই যে আজকে যেটা বললেন যে আসলে গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য প্রথম পথ হচ্ছে নির্বাচন। উনি চাচ্ছে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি মানে রাজনৈতিক দলের কাছে যেন ক্ষমতা হস্তান্তর, দল বা যে প্রক্রিয়া আসে। জি, আজকের সংলাপ নিয়ে যদি আপনি আর আজকের বিষয়টা হচ্ছে যে আজকে পুরো যে মানে গতকালকে যেটা হয়েছে আর কি, 2টা পর্বে 2 অধিবেশনে যারা অ্যাটেন্ড করেছে এবং আজকে 3টা পর্বে যারা অ্যাটেন্ড করবেন, এখানে আমি একটা বিষয়, একটা তো আপনি একমত হবে যে আওয়ামী লীগ এইখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এখানে থাকার কথা না, জাতীয় পার্টির কোনো প্রতিনিধি, এবং কোনো সমালোচনা হয়েছে কিনা বা আলোচনায় আসছে কিনা আওয়ামী লীগের বিষয়ে, পুরো আলোচনায় তো হচ্ছে ফেসিবাদ সরকার বিরোধী, মানে আওয়ামী লীগকে তাদেরকে কোনোভাবে নিয়ে আসা যাবে না, এই বিষয়টা উঠে আসছে এরকম। আমি বলতে চাচ্ছি যে এখানে তো এই যে আলোচক আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ পন্থী কোনো বুদ্ধিজীবীকে ওখানে দেখিনি, জাতীয় পার্টির কোনো প্রতিনিধি সেখানে ছিল না, এমনকি বাম দলগুলোরও তেমন কাউকে দেখিনি, শুধুমাত্র জুনায়েদ সাকিব ভাই ছাড়া কাউকে তেমন আমি দেখিনি। আজকেও জুনায়েদ সাকিব অ্যাটেন্ড করবেন, কমিউনিস্ট পার্টির কাউকেও আজকের লিস্টে দেখছি না, হয়তো বা মৌখিকভাবে দাওয়াত দিয়ে থাকতে পারে। সংলাপের বিষয়ে আর যদি কিছু বলেন। সংলাপের বিষয়ে সংলাপ আজকে উল্লেখযোগ্য ছিল যে এবং যারা অতিথি ছিলেন তারাও খুবই প্রাণবন্তভাবে কথা বলেছেন, এই কারণে যে সামনে যারা ছিল বেশিরভাগ ছিল ইয়াং মানে শ্রোতা, এবং ইয়াংদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা একেবারে শেষ পর্বে ছিল, যে মানে মূলত যে সংলাপ বলতে যেটা বোঝা যায় শেষ সময় এসে একটা ইন্টারাকশন হয়েছে আর কি, তরুণদের সঙ্গে তরুণদের প্রশ্নের উত্তর দিয়েছেন উপদেষ্টা নাহিদ এবং অন্যান্য যারা অতিথি ছিলেন, বিএনপির নেতা ছিলেন মিলন ভাই, আসানুল মিলন এরকম, এবং এই এবি পার্টির মঞ্চু ভাই সহ অনেকেই তরুণদের প্রশ্নের জিজ্ঞাসার উত্তরটা ওনারা দিয়েছেন। সব মিলে আলোচনা প্রথম পর্বটা বেশ সুন্দরভাবে হয়েছে।
এবং আজকের আলোচনাটাও যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা একটা, এবং যদি আপনাকে একটু বলি কোন থেকে জুলাই হত্যাকাণ্ড এবং বিচারের চ্যালেঞ্জ, এটা প্রথম পর্ব থাকবে আজকে। জি সংস্কারের এবং নির্বাচনের পথরেখা বিষয়ে আজকে কথা বলবেন, এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে আজকে কথা হবে। এই তিনটা সাবজেক্টে কথা হবে জি এবং সংশ্লিষ্ট সবাই। জি, ধন্যবাদ মোহাম্মদ আকবর আপনাকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই নিউজ রুমে এসে এই বিষয়ে আমাদের বিস্তারিত জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন, এবং যেগুলো সংস্কার করা খুবই জরুরি দরকার, সেগুলো সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, এটা আমরা চাই, এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা অবশ্যই খুব দ্রুততার সাথে ফিরে আসুক। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।